এছাড়াও তার ব্যক্তিগত অনেক কেচ্ছা সামনে আসা যাওয়ার পরেই কিন্তু আলিমুদ্দিন তাকে দল থেকে বহিষ্কার করে। যদিও ভারতীয় জনতা পার্টি কিন্তু বলে 2021-এর বিধানসভা নির্বাচনটা প্রহসনের নির্বাচন করেছিল তৃণমূল। ব্যানারের সামনে জোড়া ফুল, আমি ব্যবসায়ীকে বলছি আপনি পশ্চিমবঙ্গে ব্যবসা করতে গেলে এত কোটি টাকা দিতে হবে। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? অবশ্যই জানতেন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অ্যাকশন রিয়াকশন। একদিকে রাজ্য রাজনীতি উত্তপ্ত, তৃণমূল দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। আর এই পর্যায়ে দাঁড়িয়ে এখন প্রতীক কার, দলের অর্থভাণ্ডার কার হাতে থাকবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে। কিন্তু এর মধ্যেই একটা কথা না বললে নয়, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখতে পাওয়া গেছে এমন একজন যার দাদা থেকে শুরু করে পরিবারের যে কতজন রাজনীতির সাথে যুক্ত, বা শুধু রাজনীতি নয় তৃণমূলের সাথে যুক্ত, সেটা হয়তো গুণে আপনারা ঠিক করে নিন। নাম জুঁই বিশ্বাস, অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের স্ত্রী এই জুঁই বিশ্বাস। কলকাতা পুরসভার কাউন্সিলর, 10 নম্বর বড় চেয়ারপারসন এবং তৃণমূল হারার পর কার্যত ঘরকুনো হয়ে পড়েছিলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই মামলা করে দিলেন আলিপুর আদালতে। সেই মামলার শুনানিতে এখনো দেরি রয়েছে, কিন্তু বিচারপতি জানালেন অন্তর্বর্তী স্থগিতাদেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। কিসের ওপর? তার দলের প্রতি আর কোনো অধিকার থাকলো না। তিনি ঠিক করতে পারবেন না কে দলের সুপ্রিমো, কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বা কে কার্যকারী কমিটিতে থাকবে, তিনি আর ঠিক করতে পারবেন না। এমনকি হাইকোর্ট যে রায়টি দিয়েছিলেন, যে হাইকোর্টের বিচারপতি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে দৈনন্দিন খরচার জন্য যেটুকুনি প্রয়োজন অর্থভাণ্ডার থেকে তুলতে পারবে সেই ফান্ড থেকে, এবার সেই ফান্ডও ব্যবহার করতে পারবে না তৃণমূল কংগ্রেস বা কালীঘাটের তৃণমূল। কারা ব্যবহার করতে পারবে সেটাও স্পষ্ট নয়। তবে এই স্থগিতাদেশের পর পরবর্তী শুনানির দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই গোটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন সুচারু মিত্র। সুচারুদা, একদিকে এই রাজ্য রাজনীতির পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সাল নিজে দল তৈরি করলেন, আর আজ সেই দলেই কোণঠাসা বা বলা যায় ঘর থেকেই বার করে দেওয়া হলো। কি বলবে গোটা বিষয় নিয়ে? এই মুহূর্তে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশিষ্ট রাজনীতিবিদ এবং আমার সাংবাদিকতার জীবনে সময় পর্যায়ের মধ্যে আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি। ওনার একটা মন্তব্য, যদিও জীবনের শেষ দিকটায় তার মতিভ্রম হয়ে গিয়েছিল শরীর খারাপের কারণে, তিনি তৃণমূলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, তার একটা কথা আমার খুব মনে পড়ে যাচ্ছে আজকে। তিনি ওই খেই হারিয়েই বলেছিলেন, সম্ভবত নদিয়া বা বীরভূম এরম কোনো জেলাতে, পেছনে দাঁড়িয়েছিল তৎকালীন বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল, সেখানে দাঁড়িয়ে মুকুলদা বলেছিলেন, তৃণমূল মানেই বিজেপি, বিজেপি মানেই তৃণমূল। অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা, জোকস ইজ আ পার্ট, কিন্তু প্রেক্ষাপটটা তাই দাঁড়াচ্ছে। এতদিন যে দলের নেত্রী, এতদিন যিনি দলটার প্রতিষ্ঠাতা করলেন, প্রতিষ্ঠাতা সদস্য, মুকুল রায়ের সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠাতা সদস্য, তার থেকে কৌশলে এবং নানা সাংবিধানিক দিককে দেখে নিয়ে বেছে বেছে সমর্থন আদায় করে তৃণমূল বিধায়কদেরকে খেপিয়ে ভালো তৃণমূল বা ঋতব্রত তৃণমূল গঠন হয়ে গেল। খুব খারাপ লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে তিনি তো এখন তাহলে নেত্রী রইলেন না, রিক, তাই তো? তিনি যে তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী ছিলেন, সেই সর্বভারতীয় সভানেত্রী কেন, তিনি তৃণমূলের কিছুই রইলেন না। শুধু তাই নয়, যে জোড়া ফুল লোগো দাবি করতেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এটাই তার দলের লোগো, সেই লোগোটাও চলে গেল ওই ভালো তৃণমূলের কাছে। আমি তোমাকে আগেই বলেছিলাম এর আগের পর্বে যে যত সময় যাবে কালীঘাট তৃণমূল কিন্তু আরও নিঃসঙ্গ, আরও একা, আরও নিকষ কালো অন্ধকারে চলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ একটাই,
দল যখন শুরুটা হয়েছিল এবং তারপর থেকে গুরুত্বপূর্ণ মুভমেন্টের দিকে তাকাও, 2009 সালে তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা 21শে জুলাইয়ের মঞ্চে বলেছিলেন, সবাই পাশে থাকবেন তো, মা মাটি মানুষের সরকার তৈরি করব, আপনারা পাশে থাকবেন তো। 9 সালের আকাশ বাতাস আবহাওয়া বলে দিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল কিছু একটা করতে চলেছেন। যদিও সেই সময় ক্ষমতার অলিন্দে থাকা দাম্ভিক বামফ্রন্ট সরকারের নেতা মন্ত্রীরা বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস জিতলে ওদেরকে মন্ত্রী হবে সেই ঠিক নেই, কিন্তু সেই তৃণমূল কংগ্রেস তো পাওয়ারে এলো, ক্ষমতা এলো। মদন মিত্র মন্ত্রী হলেন, পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী হলেন, জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রী হলেন, আরও অনেকেই মন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে। 5টা বছর কিছু হয়নি। এরপর তুমি সেকেন্ড পর্যায়ে যাও। দ্বিতীয় পর্যায়ে তৃণমূল কংগ্রেসে, মানে আফটার 2011 পর 2016 সালের ইলেকশন যখন ঢুকতে যাচ্ছে, তখনই কিন্তু তৃণমূলে প্রচুর বেনো জল ঢুকে গেছে, যারা আদ্যন্ত তৃণমূল নয়, যারা প্রতিষ্ঠা সময় থেকে তৃণমূল কংগ্রেসে ছিল না, সেই ঢোকার পর্বটা চালু হলো। এক্ষেত্রেও আমি তোমাকে বললাম, আমি আমার সাংবাদিকতা জীবনে যাকে রাজনৈতিক গুরু হিসাবে দেখেছি, সেই মুকুল রায় কিন্তু এটার কারিগর। উনি প্রতিদিন তৃণমূল ভবনে বসে সাংবাদিক বৈঠক করতেন। আজকে অমুক পঞ্চায়েত সমিতি, আজকে অমুক জেলা পরিষদ থেকে সিপিএমের নেতারা, কংগ্রেসের নেতারা চলে গেলেন তৃণমূলে। এই রকম করতে 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 অভ্যেস যেটা দাঁড়ালো, যে কোনো দল থেকে কোনো ভালো মুখ, কোনো তরুণ তুর্কি মুখ, কোনো প্রমিসিং লিডার দেখলেই মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতেন যে তাকে যদি লিডারশিপে দিই, তাকে যদি সামনের সারিতে দিই, তাহলে দল আমার অত্যন্ত দ্রুত গতির সঙ্গে চলবে। এই ভুলটাই করা হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শুধু তাই নয়, ল্যাভিশ জীবনযাপন, সাধারণত কমিউনিস্টরা যে জীবনযাপন করেন সেই জীবনযাপন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোনো কালে করেননি। এছাড়াও তার ব্যক্তিগত অনেক কেচ্ছা সামনে আসা যাওয়ার পরেই কিন্তু আলিমুদ্দিন তাকে দল থেকে বহিষ্কার করে। সেই দিনই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারে ফুল স্টপ লেগে যেতে পারত, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কার কাছে চলে গেলেন? চলে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দলীয় আনুগত্য প্রমাণ করলেন। 1.5-2 বছর কিন্তু উনি কোনো সামনে আসতেন না। বিগত 3 বছর, তুমি তো এতদিন তৃণমূল বিট করছো, কোন দিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রথম সারিতে তুমি দেখতে পেয়েছো? কোনোদিনই দেখা যায় না। 3-4 বছর তৃণমূলে কাটানোর পর তাকে একটা আশ্বস্তজনক পদ দেওয়া হলো, তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি হলেন তিনি। তারপরে তাকে তৃণমূল কংগ্রেস, যথেষ্ট শিক্ষিত, শিক্ষা নিয়ে কোনো কথা হবে না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যথেষ্ট শিক্ষিত, তাকে রাজ্যসভায় পাঠালো তৃণমূল কংগ্রেস। রাজ্যসভায় যাওয়ার পর থেকে খোলস খোলা শুরু করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যেহেতু দিল্লি গেলেন, রাজ্যসভায় আগেই তার দিল্লি কানেকশনটা ঋতব্রতর ভালো ছিল। দিল্লিতে যাওয়ার পর এই ঢোঁড়া সাপের 5 পা দেখার মতো অবস্থা হলো। দিল্লির কানেকশনগুলো আস্তে আস্তে শক্ত হতে শুরু করলো। এরপরে 16 পরে 21-এর নির্বাচন। 21-এর নির্বাচনে কিন্তু গেল রব ছিল। দিলীপ ঘোষ তখন বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। দায়িত্বে রাজ্যের পর্যবেক্ষক হিসাবে কৈলাস বিজয়বর্গী। প্রেক্ষাপট এমনটা মনে হচ্ছিল ফলাফলের দিনে যখন এগিয়ে থাকার নিরিখ, ঠিক 2026-এ যেমন এগিয়ে থাকার আমরা নিরিখ দেখছিলাম, বিজেপি এগিয়ে আছে 40টাতে, তৃণমূল 20টাতে, এরকম করেই শুরু হয়েছিল। কিন্তু বেলা বাড়ার পর ছবিটা বদলে গেল, আবার তৃণমূল ব্যাপক ক্ষমতা এলো। এর জন্য অনেকে বলেন যে প্রশান্ত কিশোরের থেকে পরামর্শ এবং দিদিকে বলো বা লক্ষ্মীর ভাণ্ডারের মতো কর্মসূচির ঘোষণা এবং প্রতিশ্রুতি, তাতে মানুষ হাত ভরে আশীর্বাদ করেছেন। যদিও ভারতীয় জনতা পার্টি কিন্তু বলে 2021-এর বিধানসভা নির্বাচনটা প্রহসনের নির্বাচন করেছেন তৃণমূল। এটা ঠিক রিক। এই যে 3টে টার্ম, 3-5-15 বছর, যে কোনো সরকার যদি 10 বছরের বেশি অতিক্রান্ত হয়ে যায়, তার বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এমনিই থাকে। সে তুমি যতই ভালো হও, তোমার বিরুদ্ধে কিন্তু একটা বিরুদ্ধাচরণ থাকবে। তাহলে সেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যেমন তৃণমূল কংগ্রেসের হতে শুরু করলো, একই সঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু হলো। ব্যানারের সামনে জোড়া ফুল, আমি মাল তুলছি। ব্যানারের সামনে জোড়া ফুল, আমি ব্যবসায়ীকে বলছি আপনি পশ্চিমবঙ্গে ব্যবসা করতে গেলে এত কোটি টাকা দিতে হবে। ব্যানারের সামনে জোড়া ফুল, আমি সঙ্গীত শিল্পীকে বলছি আপনি যদি গান করতে চান আমি সরকারি মঞ্চে জায়গা দেবো, প্রোগ্রাম দেবো, আপনাকে
টাকা দিতে হবে। আমি ব্যানারকে সামনে রেখে বলছি আমি পুজো করব, পুজো কমিটি এই প্ল্যানিং করেছে, ফিনান্সার আপনাকে হতে হবে, তাহলে আপনি এলাকায় গণ্যমান্য ব্যক্তি হিসেবে থাকবেন, ব্যবসা করতে পারবেন, নচেত আপনার ব্যবসায় তালা পড়ে যাবে। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? অবশ্যই জানতেন। দল যে আস্তে 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 খোকলা হয়ে যাচ্ছে, তখনই যদি তিনি নিয়ন্ত্রণ নিতেন, তাহলে আমার মনে হয় আজকে যেভাবে ঋতব্রত তৃণমূলে সবাই যাচ্ছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক হয়ে যেতেন, তাহলে এইভাবে তিনি বরখাস্ত করা শুরু করছেন। আজকে 10 জন গেল, পরশুদিন 12 জনকে সাসপেন্ড করে দিলাম। এতে করতে কিন্তু তার একটা ভাবমূর্তি উজ্জ্বল থাকত। যে বাংলার মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়কে মা হিসাবে দেখতেন, তারা দেখলেন যে অন্ধকারে রেখে তৃণমূল কি ব্যভিচার শুরু করেছে। তৃণমূলের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি মেনে নিতে না পেরেই 2026-এ মানুষ ঐক্যবদ্ধ হল। আমাদের অনেকের ধারণাতে ছিল যে ভারতীয় জনতা পার্টি সেইভাবে সাংগঠনিক শক্তি নেই। ইভেন আমরাও আমাদের অনেক অ্যানালিসিসে বলেছিলাম যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবারও চতুর্থবারের জন্য তৃণমূলের সম্ভাবনাই অ্যাডভান্টেজ তৃণমূল। কিন্তু একদম উল্টো চিত্র। এইটা কিন্তু মানুষের সম্মিলিত ক্ষোভ। সেই সময় কিন্তু অনেকে বলেছিলেন যে যারা ক্ষমতার অলিন্দে থেকে যেতে চায় তারা কিন্তু যেভাবে হোক ক্ষমতা পাইবে। আমার একটা পদ লাগবে, 4টে হুটার দেওয়া গাড়ি হবে, পেছনে পুলিশ থাকবে, এইটা সবাই চায়, অথবা আমার একটা পদ হবে। এইবারে যারা তুমি দেখলে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার মানে ভেতরে ভেতরে তিনি আগে থেকেই সাবোটাজ শুরু করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আন্দাজ করতে পারেননি। যে চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে তার এত গর্ব ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি আর চন্দ্রিমা আবার আদালতে গিয়ে সওয়াল করব, মামলা করব, লড়াই করব, আমরা আবার ক্ষমতায় এসে যাব, মানুষের হয়ে কথা বলব। সেই চন্দ্রিমা ভট্টাচার্য কালীঘাট তৃণমূল ছেড়ে চলে গেলেন ঋতব্রত তৃণমূল। ফলে এটা অবশ্যই এখন একটা অস্তিত্ব সংকটের জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তৃণমূল কংগ্রেস রইল, খেলাটা ঘুরিয়ে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এখান থেকে কিন্তু বলতে হবে হি ইজ এ গ্রেট লিডার, চতুর লিডার। এবং তিনি যেভাবে টিমটাকে সাজালেন, তিনি কি কলোকিয়াল কথা বললেন যে আমরা চাইছি এই দলের নেত্রী থাকুক মমতা বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় দলকে উনি অনুমতি দেন, আমরা চাই মাথার ওপর দিদি অ্যাডভাইজার হিসাবে থাকুক, আমরা কাজ করব। তখনই কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে লোগোটা আমি কেড়ে নেব। আসল বিষোদ্গার কার বিরুদ্ধে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ঠিক, রাজনীতিতে তার ঔদ্ধত্য, তার কথা বলার স্টাইল, বা যে প্যারালাল লাইন দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, সেটাও কিন্তু খুব বাড়ছিল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাস্টেনেবল জায়গা থেকে আবার লড়াইয়ের মাটি তৈরি করে এই 71-এর ওপর বয়সে তার পক্ষে নিজের দলের প্রতীক ফিরে পাওয়া খুব কঠিন। আইনি ব্যাখ্যা নিশ্চয়ই, আমি জুডিশিয়াল কোনো লোক নয়, নিশ্চয়ই জুডিশিয়ালি বিষয়টা আদালতে সওয়াল জবাব হবে, বাদী বিবাদী দুপক্ষের কথাই শুনবে, কারা আসল তৃণমূল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। রিক, তোমার বাবা বাড়ি করলো, বাড়ি করে তোমার বাবা তোমার নামে হস্তান্তর করলো, কিন্তু আমরা যারা প্রকৃত পরিবার কেন্দ্রিক মানুষজন, আমরা বাড়ির গার্জেন, অভিভাবক আমার বাবাকেই মানি, তুমিও সেটাই মানবে, সে যতই তোমার কাছে পাওয়ার অফ অ্যাটর্নি দিক। কিন্তু এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একজন এত দুধে রাজনীতিক, এত লড়াই আন্দোলন করা লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এতগুলো আইনজীবী, তারা কখনো এই ইন্টিমেশনটা দিতে পারেননি। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, তিনি তো কলকাতা হাইকোর্টের ফার্স্ট লেভেল আইনজীবী। মানে আইনজীবীদের যদি ব্যাচ দেখো, তাহলে একদিকে সন্দীপন গাঙ্গুলি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, একদিকে অরুণাভ ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার স্ট্যাচারটা বোঝো। তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানতেন না যে আমি দিদির একান্ত সৈনিক হিসাবে লড়াই করছি, কিন্তু ঋতব্রত যেভাবে দল ভাঙছে এবং ঋতব্রত তৃণমূল যতটা স্ট্রং হচ্ছে, আস্তে আস্তে সমস্ত বিধায়করা ডিম খাওয়ার ভয়ে চলে যাচ্ছেন, তাদের ফাইলগুলো এখনো খোলা হয়নি, তারা যে চলে যাচ্ছেন, তিনি তখন তো সতর্ক করতে পারেন যে দিদি আপনার
জোড়াফুল লোগো কিন্তু চলে যাবে। এখন যে জায়গায় স্টেজে চলে গেল, আদালতের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তুমি যদি বলো লোগো হয়তো তিনি ফিরে পাবেন, কিন্তু সেই লড়াই করে আবার ওই সিঙ্গুর নন্দীগ্রামের মতো মুভমেন্ট আমার মনে হয় না এই বয়সে মমতা বন্দ্যোপাধ্যায় আর করতে পারবে। ফলে এটা জটিল থেকে জটিলতর গেল, এবং কালীঘাট তৃণমূলের অস্তিত্ব আগামী 2-3 মাসের মধ্যে আরও সংকটে হবে, আরও সংকটের মধ্যে পড়ে যাবে। এবং আমি তোমাকে বলছি, এখনও একটা বড় নির্বাচন বাকি আছে, পৌরসভা নির্বাচন। চলতি বছরে কলকাতা পুরসভা নির্বাচনে বোর্ডটা কি হয় অবস্থা দেখো। এখন মেয়রহীন, সামনে বর্ষার ঘনঘটা, লোক কিন্তু কলকাতার বুকে কোমর জল বুক সমান জলে হাঁটবে আর খিস্তি গালাগাল করবে। কাকে করবে? তৃণমূল কংগ্রেসকে করবে। ফলে এই জায়গাটা কিন্তু আরও ক্ষয়িষ্ণু হবে। আমি একজনের কথা মনে করিয়ে দেবো, দিয়ে আজকের অ্যাকশন রিয়াকশানে তোমার কাছে ফিরিয়ে দেবো।